আরজি কর কাণ্ডে সিবিআই চার্জশিট ঘটনা ও সঞ্জয়ের যোগ নিয়ে একাধিক প্রমাণ উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে এবং পুলিশের তদন্তের তথ্য সিবিআই চার্জশিটে উল্লেখ। কি রকম জানাবে পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, একেবারে দেখো, সিবিআই তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছিল গতকালকে তুমি জানো, এবং সেই চার্জশিটে এখনো পর্যন্ত একজন অভিযুক্তের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়েছে এবং গোটা চার্জশিটে কোথাও কোনো গণধর্ষণের প্রসঙ্গ উল্লেখ করা নেই এবং সঞ্জয়কেই কিন্তু এই গোটা ঘটনায় ধর্ষণ এবং খুনের সঙ্গে যে সে জড়িত তার যাবতীয় তথ্য প্রমাণ সিবিআইয়ের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে। এবং এই যে গোটা তথ্য প্রমাণ সঞ্জয়ের গোটা ঘটনা নিয়ে এবং সঞ্জয়ের যে যোগসূত্র তার সঙ্গে কিন্তু হুবহু যদি বলা যায় সেটা কিন্তু একেবারে কলকাতা পুলিশের ইনভেস্টিগেশনে যে তথ্য উঠে এসেছিল তার সঙ্গে মিল রয়েছে। তার কারণ কলকাতা পুলিশের ইনভেস্টিগেশনে যেটা আমরা জানতে পেরেছিলাম, কখন সঞ্জয় সেখানে আসে, কখন এই ঘটনা ঘটায়, কখন বেরিয়ে যায়, সেই একেবারে সেই টাইম লাইন ধরে সিসিটিভির ফুটেজ ধরে ধরে সেই সমস্ত তথ্য তারা তুলে ধরেছেন। তার একেবারে ঘটনাস্থলে আসার সময় তার গলাতে নেক যে ব্লুটুথ ব্যান্ড ছিল সেটা ছিল, যাওয়ার সঙ্গে নেই সেই প্রসঙ্গ রয়েছে। তার পাশাপাশি একেবারে ওই ঘটনাস্থলে তার আসা নিয়ে যে টাওয়ার লোকেশন, এই সমস্ত কিছু একেবারে উল্লেখ কিন্তু কলকাতা পুলিশের তদন্তে যেটা উঠে এসেছিল তারই একেবারে একই রকম উল্লেখ। তাহলে পিয়ালি, তাহলে আলাদা কোথায় চার্জশিট? এই যে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হলো, সেখানে নানা রকম প্রশ্ন উঠেছিল, নানা রকম তথ্য সামনে এসেছিল। কলকাতা পুলিশের যে দেওয়ার তদন্তের যে বিষয়টা তার সঙ্গে সিবিআইয়ের চার্জশিট কতটা ফারাক রয়েছে, কোন কোন জায়গায় ফারাক? দেখো, যদি ফারাকের কথা বলো তাহলে কোনো ফারাক নেই, শুধুমাত্র যে ফরেন্সিক রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, যেগুলোরও স্যাম্পেল কালেকশন করে কলকাতা পুলিশের তরফ থেকে অলরেডি পাঠানো হয়ে গেছিলো, সেগুলোর রিপোর্টগুলো তদন্তকারী অফিসাররা, সিবিআই তদন্তকারী অফিসাররা পান। এবং এই জায়গাটা আগে তোমাকে বলে নিই যে গুরুত্বপূর্ণ যে কেন সঞ্জয় রায়ের বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যে চার্জশিট তারা পেশ করেছে সেখানে ডিএনএ যে যে ডিএনএ রিপোর্ট, তার সঙ্গে সঙ্গে যে ফরেন্সিকের রিপোর্ট, এই যাবতীয় রিপোর্ট তারা তুলে ধরেছেন। এখানে একেবারে গুরুত্বপূর্ণ যে সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত, ওই ছাত্রীর শরীর থেকে যে লালা রসের উপস্থিতি পাওয়া গেছিল, যেটা প্রিজার্ভ করা গিয়েছিল, সেটা সঞ্জয় রায়ের থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেটা মিলে গিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে তদন্তকারী অফিসাররা দুটো চুল সংগ্রহ করেছিল, সেই চুলটাও কিন্তু সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল, যেটাও সঞ্জয় রায়ের ডিএনএর সঙ্গে মিলে গিয়েছে। তৃতীয় হচ্ছে যে ইউরেথ্রাল যে সোয়াব যেটা কালেকশন করা হয়েছিল এই অভিযুক্তের থেকে, সেটার সঙ্গেও কিন্তু এই অভিযুক্তের যে নমুনা সেটা মিলে গিয়েছে। এবং এছাড়া সঞ্জয় রায়ের শরীরে যে আঘাতগুলো পাওয়া গিয়েছিল, 5খানা আঘাত, সেগুলো ঘটনার 24 ঘন্টা আগে হয়েছিল এবং সেইগুলো একেবারে এই ঘটনাটা যখন ঘটে তারপরেই আঘাতগুলো ছিল, সেগুলো কিন্তু এই তরুণী যখন নিজেকে বাঁচাতে চেয়েছিল তার সূত্রে আঘাত, সেই বিষয়টা ইন্ডিকেট রয়েছে। ফলে এই রিপোর্টগুলো যদি বাদ দাও, বাকি প্রসঙ্গগুলো, সেটা ইয়ারফোনের প্রসঙ্গ হোক, সেটা সিসিটিভির ফুটেজ, সিবিআইয়ের চার্জশিটেও মেনশন করা রয়েছে যে সেই দিন সঞ্জয় এই আরজি কর হাসপাতালে আসার আগে কোথায় কোথায় গিয়েছিল, যেটা সৌরভ ভট্টাচার্য সিভিক ভলেন্টিয়ার, সৌরভ একেবারে সিভিক ভলেন্টিয়ার, এই সিভিকের যে বন্ধু, তার সাথেও কথা বলে আমরা জানতে পেরেছিলাম, কলকাতা পুলিশও জানতে পেরেছিল যে এখানে আসার আগে তারা কোথায় কোথায় যায়, নিষিদ্ধ পল্লীতে যায়, তারপর রাত্রিবেলা 3:30 নাগাদ এই একেবারে সঞ্জয় রায় হাসপাতালে আসে, প্রথমে ট্রমা কেয়ারে যায় তার বন্ধুর ভাইকে দেখতে, তারপর এমার্জেন্সি বিল্ডিং এর রাত্রির 4:03 নাগাদ ঢুকে পড়ে এবং 4:30-র মধ্যে এই ঘটনা ঘটায়। সে তার সপক্ষে যাবতীয় যে মেডিকেল, সায়েন্টিফিক এবং ডিএনএ রিপোর্ট তারা দিয়েছেন, কিন্তু তদন্তে, কলকাতা পুলিশের তদন্তে যা উঠে এসেছিল ঠিক হুবহু কিন্তু সিবিআই তদন্ত উঠে এসেছে। অনেক ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।